তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। প্রথমবার বিফল হয়েছে, দ্বিতীয়বার তো ওরা চেষ্টা করবেই। করুক না, দেখি ওদের কত বড় হিম্মত। কিন্তু ওরা কিচ্ছু করবে না। ওরা বুঝতে পেরেছে ওরা কত বড় ভুল করেছে। ওরা এখন সবাই লুকিয়ে আছে। ওরা জানে যে এখন প্রথম দিকে কিছুদিন তল্লাশি চলবে, তারপরে আস্তে আস্তে সব থিতিয়ে যাবে। কিন্তু ওরা এটা জানে না ওদের বুদ্ধি যেখানে শেষ, আমারটা সেখান থেকে শুরু। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমি এখন কিছুদিন জোরদার তল্লাশি চালাবো, তারপরে আস্তে আস্তে সব খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেব। বিপ্লবীরা ভাববে ওরা যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হচ্ছে। কিন্তু তারপর না, তার আগেই আমি কলকাতা থেকে স্পেশাল ফোর্স আনাবো এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে বসিয়ে দেব। আর বিপ্লবীরা ভাববে সব ঠান্ডা হয়ে গেছে, এবার বেরোনো যাক। যখনই ওরা বের হবে তখন আমি সব কটাকে ছাড় পোকার মতো পিষে মারব। বাহ, জবাব নেই আপনার। আপনি তো দারুণ লোক। আপনার ভিতরে যে এরকম একজন কূটনীতিবিদ লুকিয়ে আছে ভাবাই যায় না। আইনত যদি ওদেরকে পাই তাহলে আমি কোন আইনে গ্রেপ্তার করব? সেজন্যই আমাকে এরকম জাল বিছাতে হচ্ছে। যখনই গর্ত থেকে বেরিয়ে এসে ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করবে, আমি কিন্তু তখন ওদেরকে অ্যারেস্ট করব না, একবারে উপরে পাঠিয়ে দেব। একটাকে তো পাঠিয়েছি, বাকি রইল সবিমা। একটাকে পাঠিয়েছেন মানে? কই, আমাকে তো বলেননি। না মানে ওই মানে একজনকে কলকাতা পাঠিয়েছি আসলে সব খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। আর ওই বিপ্লবীদের আমি ঠিকই সবাইকে খুঁজে বের করব। যাক, শান্তি পেলাম। মুখে যা কিছুই বলি না কেন, ভেতরে ভেতরে বেশ ভয় পাচ্ছিলাম। যতই হোক, ওদের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিয়েছি। ওরা কি আমায় ছেড়ে দেবে? আপনি যতদিন না ওদের ধরতে পারছেন ততদিন আমি শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারছি না। না না না, ওরা আপনার কিচ্ছু করতে পারবেন না। আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, সেই ঋণ আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি যদি বেঁচে থাকি আপনার গায়ে আমি একটি আঁচড়ও লাগতে দেব না। সে আমি জানি, আপনার উপর সে ভরসা আমার আছে। ভরসা রাখুন, ঠকবেন না। আমাকে যে বা যারা মারার চেষ্টা করেছিল তাদের একটাকেও আমি ছাড়ব না। তাহলে আজ আমি আসি, আপনি কিন্তু সাবধানে থাকবেন। আপনিও। আর হ্যাঁ, সন্দেহভাজন কাউকে দেখলে আপনি আমাকে জানাবেন। জি জি, অবশ্যই। আমি তাহলে আসি। ও হ্যাঁ, শুনুন। হ্যাঁ, বলুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হয়। আমাকে মারার জন্য বিপ্লবীরা যে ষড়যন্ত্র করেছিল সেটা আপনি জানলেন কি করে? না, আপনি আমাকে বলতে পারেন, আমি এই তথ্যের গোপনীয়তা বজায় রাখব। না মানে হয়েছে কি জানেন, কেউ যদি জানতে পারে তাহলে আগামী দিনে খবর পাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানতে পারবে না।
পরে তার সাথে আর আমার কোনোদিন দেখা হয়নি। আপনি এখন আসতে পারেন। সাবধানে যেও। আশীর্বাদ। কেঁদো না আপা, কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু শক্ত হও। মনটাকে শক্ত করো আপা। আপা, খাবে? চলো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। না ভাবি, আমার খিদে পায়নি, আমি খাবো না। ও মা, সে কি? তুমি তো আজ দুপুরেও খাওনি। তাছাড়া এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। চলো চলো চলো, আসো। আমি তো বললাম আমি খাবো না, কেন শুধু শুধু বিরক্ত করছো? দাঁড়া ভাবি, তুমি আমাকে ভুল বোঝো না, আসলে আমার মাথাটা ঠিক নেই। না না আপা, আমি কিছু মনে করিনি। আসলে আমারই বোঝা উচিত ছিল স্বামী বিরহ যে একজন স্ত্রীর কাছে কতটা কষ্টের। না ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অবুঝের মতো করছি। আসলে সুলতান ভাইজানের ঘটনাটা শোনার পর থেকে উনি যখনই শহরে যায় তখনই আমার মনের মধ্যে কুডাক ডাকে। মনে হয় এই যে গেল আর ফিরে আসবে তো। ছোটবেলা থেকে আমি আমার সব প্রিয়জনদের হারিয়েছি। প্রথমে মিজান ভাইজান, তারপর বাবুর চাচা, আর এখন সুলতান ভাই। আমার যে বড় অসহায় লাগছে ভাবি। শান্ত হও আপা, শান্ত হও, মনকে শক্ত করো, না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে তো বাঁচতে পারবে না। এ আমাকেই দেখো না, আমার স্বামী কি বেঁচে আছে না মারা গেছে আমি কিচ্ছু জানি না। আমি কি সধবা না বিধবা জীবনযাপন করব আমি জানি না। এভাবে বেঁচে থাকার কি কোনো মানে আছে? তবুও বাঁচতে হয়। তোমার স্বামী তো ফিরে আসবে, কিন্তু আমার স্বামী কি ফিরবে? এটাই তো ভয় ভাবি, যদি সে আর না ফিরে। ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের আর কত পরীক্ষা নেবে বলতে পারো ভাবি। শ্বশুর বাড়িতেও ঘর করতে পারলাম না, আবার বাচ্চাটাও ঠোটকাটা হলো, এখন আবার সুলতান ভাইজান, আবার তোমাদের ফুল মেয়ে নাকি গ্রামে এসে থাকতেও পারবে না, আর আম্মা আমাকে ওনার সঙ্গে যেতেও দেবে না। এত কিছু পরীক্ষা দিতে দিতে তো আমি হাঁপিয়ে যাচ্ছি ভাবি। আমাদের তো হাঁপালে চলবে না,
আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার ভাইজান একদিন ঠিক ফিরে আসবে। আমি যদি সজ্ঞানে কোনো পাপ না করে থাকি, তাহলে আল্লাহ এত বড় শাস্তি আমায় দেবেন না। ইংরেজ তো দূরের কথা, কোনো অশুভ শক্তি তোমার ভাইজানকে কিচ্ছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ, তোমার এই বিশ্বাস যেন সত্যি হয় ভাবি। এই বিশ্বাস কখনো হারাবে না। মনে রেখো, তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো, আমরা সবাই হেরে যাব। আমরা সবাই সুলতান ভাইজানকেও হারিয়ে ফেলবো। আমি আর নতুন করে কিছু হারাতে চাই না ভাবি, নতুন করে কিছু হারাতে চাই না। কেঁদো না আপা, কেঁদো না। কাঁদলে পরে মঙ্গল হয় না, অমঙ্গল হয়। তাছাড়া মা বলেছেন, শুভ ভাবলে শুভ হয়, আর অশুভ ভাবলে অশুভ হয়। তাই আজ থেকে কথাগুলো বাদ দিয়ে ভালো ভালো চিন্তা করো। খেয়ে নেবে, চলো, অনেক রাত হয়েছে। তুমি না খেলে তোমার বাচ্চাটাও তো না খেয়ে থাকবে, ও কি পুষ্টি পাবে? চলো, এসো। ম্যাডাম বুঝলেন, এখন দেশকালের যে অবস্থা, কখন কি ঘটে যায় কিছুই বলা যাচ্ছে না। তার উপর আমার শ্বশুরবাড়ি গ্রামে একজন দারোগাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তা নিয়ে সে কি তোলপাড়। ম্যাডাম, আপনি কিছু শুনছেন না? ম্যাডাম, দেখো ফুলমিয়া, আমি এখনো কানে এতটা কম শুনি না যে তুমি এত কাছ থেকে বললেও আমি কানে শুনতে পাবো না। না মানে মানে আবার কি? তুমি কি তোমার সমস্যা ছাড়া আর কিছু দেখতে পারো না? এই যে সারাক্ষণ গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি, বউ বাচ্চা এসব নিয়ে পড়ে আছো, আর কি কোনো কথা নেই তোমার? এতদিন পরে এসেছো, একবারও কি জিজ্ঞাসা করেছো ম্যাডাম আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? না, একবারও তো তোমার মনে তা আসেনি। আপনি তো সবই জানেন ম্যাডাম, এই কটা দিন আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেল। আমি ওই ঘটনাগুলোর ঘূর্ণিপাকে পড়ে এখনো ঘুরছি। ওখান থেকে টেনে তোলার মতো কোনো অবলম্বনই পাচ্ছি না। একমাত্র আপনি তো আমার সমস্ত ভরসা, অবলম্বন। আমার যদি কোনো ব্যবহারে আপনার বেয়াদবি মনে হয়, আমাকে ক্ষমা করবেন। দেখো ফুল, আমি এভাবে তোমাকে কিছু বলতে চাইনি। আমি সত্যি তোমার ভালো চাই, আর সেটা মনে হয় তোমার থেকে ভালো কেউ জানবে না। একটা কথা মনে রেখো, মানুষ অতীত নিয়ে বাঁচতে পারে না, মানুষ বর্তমান নিয়ে বাঁচে, আর বর্তমান নিয়ে বাঁচতে বাঁচতে ভবিষ্যতের দিকে এগোয়। দেখো, অতীতে পড়ে থাকলে বর্তমান ভবিষ্যৎ দুটো কি হারাবে? তাই আমি তোমাকে রুরু কথা বলে বর্তমানে ফেরানোর চেষ্টা করলাম। আমি জানি ম্যাডাম, আপনি আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার সংস্পর্শে না এলে আমি আমার জীবনটাকেই চিনতে পারতাম না। আজকে আমি যা কিছু করেছি সবই তো আপনার দান। তাই আপনি যতই কটু কথা বলুন, আমি জানি সেটা আমার আশীর্বাদের মতো। থাক, হয়েছে, অনেক কথা শিখেছো দেখছি। অনেকগুলো জরুরি কাজ পড়ে আছে, সেগুলো সেরে ফেলতে হবে, মনে আছে? জি ম্যাডাম, মিস্টার বসুর কেসটা তো? বাহ, এই তো বর্তমানে ফিরে এসেছো। আপনি পাশে থাকলে ভবিষ্যৎটাও নিশ্চিত পার করে দেব, এই বিশ্বাস আমার আছে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার যাও মিস্টার বোসের কেস ফাইলটা টাইপ করে ফেলো। জি ম্যাডাম। কাল সারা রাত একটুও ঘুমোয়নি, সারাক্ষণ শুধু ছটফট করেছে। সকালে যখন একদমই উঠতে পারছিল না, তখন আমানকে দিয়ে আপনাকে খবর পাঠিয়েছি। শরীরটা তো বেশ খারাপ, হঠাৎ এরকম হলো কি করে?
শরীর থাকলে তো খারাপ হবে, এটা নিয়ে এত চিন্তা তোমার মতো কবিরাজকে মানায় না। শরীরের রোগ তো আমি সারিয়ে দেবো মোহর, কিন্তু মনের রোগ কি করে সারাবো বলো? আর তুমি তো বেশ ভালো করেই জানো মনের রোগ মানুষের ভিতরটাকে কুড়ি করে খায়, একেবারে শেষ করে দেয়। সেটাই তো উনি চায়। এক ছেলে তো গেছে, আর আরেক ছেলে থেকেও নেই। বউয়ের কথায় ওঠে আর বসে, একবারও ভেবে দেখে না যে তার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে, আমার বাচ্চাগুলোর কি হবে, আমরা যে সবাই ভেসে যাব। আরে বাবা, ওই দেখো আবার কাঁদে। শরীর একটু খারাপ হয়েছে আমার, এমন কোনো মরণ ব্যাধি হয়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরকম একটু হয়। আমি হচ্ছি জমেরও অরুচি, এত সহজে আমার মরণ হবে না। দেখেছেন তো কেমন করে কথা বলে। এই লোকটাকে নিয়ে আমি কি করে যে দিন কাটাচ্ছি একমাত্র আমিই জানি। আজকাল কেমন যেন হয়ে গেছে। সুলতান কি শুধু ওনার একার সন্তান? আমার কেউ নয়? আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, জন্ম দিয়েছি, আমার কষ্ট হয় না? তবু তো আমার কষ্টগুলোকে আমি বুকে পাথর চাপা দিয়ে রেখে সবকিছু বিসর্জন দিয়েছি। আমার বাচ্চাদের দিকে, বৌমাদের মুখের দিকে তাকিয়ে সংসারের হেসেল টানছি। দেখো মোহন, মনটাকে শক্ত করো। জীবন মানে কঠিন পথ, আর এই কঠিন পথ তোমাকে পেরোতেই হবে। তোমাকেও যে আমাকে বোঝাতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। আমি তোমাকে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা থেকে তো আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। আমিও তো বাবা, হয়তো একই রকম ঘটনা কোনোদিন আমার সঙ্গে ঘটবে। আমিও অপেক্ষা করে আছি, কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনবো সুবিমল আর নেই। সেদিন সন্তান হারানোর নরক যন্ত্রণা হয়তো পাবো, কিন্তু কিন্তু বিশ্বাস করো, পিতা হিসাবে আমি গর্ববোধ করব যে আমি এমন এক সাহসী সন্তানের পিতা যে নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছে, যে মনে করেছে মাতৃভূমির দাম তার জীবনের চেয়ে অনেক বেশি। তোমারও গর্ব হওয়া উচিত। সুলতান তোমার ঔরসজাত সন্তান, সে একজন বীর সন্তান। এই দেশের কোটি কোটি মানুষের মধ্যে সে ভিন্ন কিন্তু অনন্য, যে কিনা পরাধীন দেশে বাঁচতে চায়নি, যে কিনা পরাধীনভাবে সাজতে চায়নি। সে মাতৃভূমির জন্য মৃত্যুবরণ করেছে। পিতা হিসাবে এই জন্য তোমার গর্ব হওয়া উচিত। হ্যাঁ, হয়তো আমারও গর্ব, হয়তো আমি আমার ছেলেদেরকে শাসন করেছি, বকেছি, ভালোবেসেছি, কিন্তু কখনো প্রকাশ করিনি। বুঝতে দেয়নি যে তার বাবা ওদেরকে কতটা ভালোবাসে। কিন্তু সে মরে গিয়ে আমার মাথাকে উঁচু করে দিয়ে গেছে। ও যাওয়ার আগে বলে গেছিল যে আমি এমন কিছু করবো না বাবা যাতে তোমাদের মাথায় উঠে। সেটা করে দিয়েছে। আমি মোরালি, আমি সারা গ্রামের মানুষের জন্য এত কিছু করি, কিন্তু আমার ছেলের জন্য আমি কিছু করতে পারি। পাশে বসিয়ে কোনোদিন একটু আদর করে বলতে পারলাম না যে বাবা আমি তোকে ভালোবাসি, একটু ভালোবাসি। মোহর ঠাকুরপুর শরীর খারাপ শুনেই ছুটে এলাম।
তোর কাকা খবর শুনে ছটফট করছে কখন আসবে। ছোটবেলার বন্ধু, এক আত্মা এক প্রাণ, দুজনেই দুজনার খারাপ ভালো দিনের সাথী। আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। দুজন দুজনের বিপদ আপদে সব সময় একসাথে লড়াই করেছে। তা তুই ঠিকই বলেছিস, মোহর ঠাকুরপুর মতো মানুষই হয় না, সারাটা জীবন মানুষের কথাই চিন্তা করে গেল। তোর কাকাও তো ঠিক একই রকম, নিজেদের কথা তো একদমই ভাবতে শিখেনি। দেখ ভগবানের কি লীলা, অভাব অনটন দুঃখ কষ্ট ওদের কপালে আছে। না হলে জলজন্ত ছেলেটা এভাবে চলে গেল। চোখের সামনে ছেলেটা বড় হয়েছে, সন্তান হারানোর ব্যথা একমাত্র মাই বুঝতে পারে। সবই আমাদের কপালের দোষ কাকি। কপালে যা লেখা আছে তা কি কেউ ঠেকাতে পারে? কাকি, আপনি কখন এলেন? এই তো মা, বস। কেমন আছিস মা? ভালো। ভালো ভালো যে তুই নেই সেটা বোঝার জন্য পুঁথি পড়ার তোর দরকার নেই, সেটা তোর মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু মা, মনটা যে তোর আস্তে আস্তে শক্ত করতে হবে, নইলে যে তুই বাঁচতে পারবি না। কে বাঁচতে চায় চাচি? আল্লাহ আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারে না? ছি 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 মা, এসব কথা মুখে আনতে নেই। এখন তো বুড়ো শ্বশুর শাশুড়ির ভরসা তুই। পেয়ারা বুড় বয়স হয়েছে, আগামী দিনে তোরই তো এই সংসারের দায়িত্ব নিতে হবে। আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে তুইও ভালো থাকবি। ঠিক বলেছো কাকি, তুমি একটু ওকে বোঝাও তো, আমাদের কারোর কথাও শোনে না। মারে, মেয়েদের জীবন অনেক কষ্টের, সারা জীবন মুখ বুঝে সব কষ্ট সহ্য করে নিতে হয়। তাই নিজেকে একটু শান্ত কর মা। চেষ্টা তো করি কাকি, কিন্তু পারি না। সারাক্ষণ শুধু মনে হয় এই বুঝে উনি এলেন, এই বুঝে ওনার লেখা চিঠি এলো। মনে হয় উনি আমার কাছে আছেন, আমার পাশেই আছেন। আমি ওনার স্পর্শ, ওনার নিঃশ্বাস অনুভব করতে পারি। মনে হয় এই বুঝে উনি ডাকবে, আর না গেলে বাচ্চাদের মতো অভিমান করবে। ওনার স্মৃতিগুলো সারাক্ষণ আমার চোখের সামনে ঘুরতে থাকে। আমাদের দেশে এমন কিছু লতা পাতা শিকড় বাকড় রয়েছে যা দিয়ে অসাধ্যকেও সাধন করা সম্ভব। তুমি সুস্থ হয়ে গেছো, এটা একটা সুখবর। আর কবিরাজ হিসেবে এটা শুনে আমার খুবই ভালো লাগছে। ও দেখেছো, তোমার সঙ্গে আমি এত কথা বলছি অথচ তোমার নামটাই জানা হলো না। কি নাম তোমার? আমার নাম মিজান। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।